আজকের এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা প্রাইমারি টেট ইন্টারভিউ 2025 দিতে চলেছে। খুব সংক্ষেপে মাত্র 6টা জিনিস নিয়ে আলোচনা করব। এই 6টা টপিক বা বিষয় তোমরা যদি একটু ভালো করে দেখে যেতে পারো তাহলে অনায়াসই এই ইন্টারভিউ তোমরা সফল হবেই। যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে ডাইরেক্ট বিষয়ে চলে আসি। ইন্টারভিউ কথার অর্থ হচ্ছে সাক্ষাৎকার, অর্থাৎ কোনো একজন বা কয়েকজন ব্যক্তি মিলে তোমার সাক্ষাৎকার নেবেন। এক্ষেত্রে তোমাকে ভয় পেলে চলবে না। তোমার প্রথম যেটা লক্ষ্য হবে সেটা হচ্ছে তোমার ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। প্রথমে অনুমতি নিয়ে তুমি ইন্টারভিউ কক্ষে ঢুকলে এবং স্যার বা ম্যাডাম যিনি আছেন তিনি যখন তোমাকে অনুমতি দেবেন তুমি তখন বসবেন। এবং এটা ভেবো না যে ওনারা যারা আছেন তারা তোমার ওপর বিরাট কিছু একটা ভয়ঙ্করভাবে তোমার ওপর ধেয়ে আসবেন, তোমাকে চেপে ধরবেন, বলতেই হবে, এরকম ব্যাপার নয়। তার সাথে ওনারা প্রথমে তুমি যখনই প্রবেশ করবে তখন তোমার সাথে তারা বন্ধুত্বের মতো আচরণ করবে, যাতে তোমার নার্ভাসনেসটা কেটে যায়, তোমার ভয়টা যাতে কেটে যায়। তারপর তোমার সাথে শুরু করবে। এই নার্ভাসনেস কাটানোর জন্যে প্রথমে যেটা আসবে সেটা হলো, আমি 6টা কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে। একদম তোমার সাথে ফ্রেন্ডলি মেশার জন্য হয়তো জিজ্ঞেস করবে তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো। এই প্রসঙ্গেই তোমাকে হয়তো প্রশ্নের মধ্যে ঢুকে যাবে যে তুমি যে জেলা থেকে আসছো সেই জেলা সম্পর্কে বলো, বা তোমার পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ এমএলএ এমপির নাম, এগুলো কিন্তু একদম কারেক্টভাবে বলতে হবে। এগুলোকে কোনো ভুল করলে হবে না। কারণ তুমি ভাবলে যে সেই সময় যা হোক কিছু একটা বলে দিলাম, যিনি আছেন তিনি কি জানতে চাচ্ছেন নাকি আমাদের ওখানকার কে এমএলএ আছেন, না, এরকম নয়। সবই ওনারা যারা ওখানে বোর্ডে আছেন তারা সবই ব্যাপারগুলো জানেন, তাই তোমাকে প্রশ্ন করছেন। তাই ভুল তথ্য দেবেন না। যদি না পারো বলবে স্যার সরি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ভুল বলবে না, জেনে শুনে ভুল বলবে না। এ প্রসঙ্গে তোমাকে দু একটা কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞেস করতে পারে। হয়তো জিজ্ঞেস করতে পারে যে তুমি আজকে পেপার পড়ো, ঠিক আছে, তুমি যখন বললে হ্যাঁ পড়ি, যে তোমাকে বলবে যে তাহলে আজকে পেপারে আজকে তুমি পড়েছো, তাহলে আজকে পেপারে হেডলাইনটা বলো। তো এমনি বলবে যে একদিনের খবর সম্পর্কে তোমাকে সেখান থেকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। আর তোমার জেলা, সেই জেলার যে বিশেষত্ব সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। প্রত্যেকে নিজে নিজের জেলার বিশেষত্বটা জেনে যাবে এবং বিখ্যাত যে জায়গাগুলো আছে তোমার জেলার সেগুলো জানবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এছাড়া বর্তমান দেশের এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট বা পদগুলোতে কে কে আছেন, এগুলো বিরাট ডিপে যাওয়ার দরকার নেই, একদম সিম্পল প্রশ্ন এখান থেকে করতে পারেন। দিয়ে তারপরেই হয়তো বলতে পারে যে তুমি কোন বিষয়ে, তোমার কি হায়ার স্টাডি আছে কোন বিষয়ে। তুমি তখন বললে বাংলা বা ইংরেজি বা হিস্ট্রি, যা বললে তোমার যেটা সাবজেক্ট সেটা তুমি বললে, তখন ডাইরেক্ট ওনারা সেই টপিকে চলে যাবেন, সেই সাবজেক্টে চলে যাবেন। এটা 2 নম্বর পয়েন্ট, কোন সাবজেক্ট। তুমি ভেবো না যে আমি তো প্রাইমারি স্কুলের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাহলে আমাকে কেন ওই সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবে, ওটা তো যদি এসএসসি দিতে চাই তখন, না, এরকম ভাবার কোনো দরকার নেই। তার কারণ তুমি যেহেতু তোমার হায়ার স্টাডিজ আছে এবং ওই সাবজেক্টটা তুমি পড়ে এসছো, তাই তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি কেমন সেটা খাতায় কলমে তোমার মার্কস তো আছেই, কিন্তু এটার ক্ষেত্রে তোমাকে একবার ঝালিয়ে নিতেও পারেন যে তোমার সাবজেক্ট থেকে ডিপে নয়, জাস্ট ওপরে ওপরে হালকা কিছু প্রশ্ন যেগুলো খুব কমন, অবশ্যই খুব কমন প্রশ্ন, সেগুলোই তোমাকে ধরবে। আর একটু ডেপথে গেলেও সেটা বিশাল ডেপথে যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। তার মানে তুমি সেই অনার্সের বইগুলো বার করে এখন পড়ার দরকার নেই, একদম সিম্পল প্রশ্ন উত্তর ধরবে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো, প্রথম পয়েন্ট বললাম যে তোমার নিজের সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে নিজের সম্পর্কে জানার ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে পারে যে তোমার ইন্ট্রোডাকশন দাও, সেটা ইংরাজি থেকেও জিজ্ঞেস করতে পারে যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। সেক্ষেত্রে তোমার একটা সেলফ ইন্ট্রোডাকশান দিয়ে দিলে, তুমি তোমার বাড়িতে কে কে আছেন, তুমি কি পড়াশোনা করেছো, তোমার কি হবি, তোমার কি এম, সেই সব সম্পর্কিত তুমি বলে দিলে। তাহলে 1 নম্বর নিজের সম্পর্কে পরিচয় দেওয়া, 2 নম্বর হলো তোমার সাবজেক্ট, 2টো টপিক আমি বললাম। 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে তুমি যে স্কুলে পড়াতে যাচ্ছ, অর্থাৎ 1 থেকে 5, সেই 1 থেকে 5-এর বইগুলো তোমাকে একদম গুলে খেতে হবে বা গিলে খেতে হবে, যা ভাববে তাই। আমি একটা সাবজেক্ট ওয়াইজ আসি। বাংলা প্রথমে বলি। বাংলার ক্ষেত্রে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, ওই বাংলার যে 1 থেকে 5-এর যে বইগুলো আছে তার কবিদের সম্পর্কে তোমাকে জানতে হবে, বা যে গল্পগুলো বা আর কবিতাগুলো আছে সেই কবিতাগুলো তোমাকে কিছু কিছু মুখস্থ রাখতে হবে। তোমাকে যে কোনো একবারে ক্লাস ওয়াইজ তোমাকে বলে দিতে পারে যে ক্লাস 2-এ তুমি একটা কবিতা বলো বা ক্লাস 5-এ তুমি একটা কবিতা বলো,
একদম ডাইরেক্ট মেনশন করে দিতে পারে। সেটা হলো লেখক পরিচিতি। এবং সেই লেখক সম্পর্কে একটু জানতে গেলে যদি সেই লেখকের ছদ্মনাম থাকে, সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর, এরকম আরও যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এরকম আরও যে ছদ্মনামগুলো আছে কবিদের পরিচিতির সঙ্গে বা লেখক পরিচিতির সঙ্গে, সেগুলো তোমাকে জানতে হবে। এবং তাদের যে মহান কাজ সেই লেখকের সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হলো, রবীন্দ্রনাথ থেকে ডাইরেক্ট তোমাকে গীতাঞ্জলি ধরতে পারে, নোবেল প্রাইজ ধরতে পারে, এরকম ধরনের যে একদম তার যে ফেমাস কাজ সে সম্পর্কে ধরতে পারে। বাংলা এলো যখন এই প্রসঙ্গে বলে রাখি, সহজপাঠ, সহজপাঠ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সহজপাঠের কবিতাগুলো তুমি পড়তে পারো এবং সহজপাঠে একদম ডাইরেক্ট, সহজপাঠ থেকে ডাইরেক্ট একটা প্রশ্ন ধরে ফেললো, মেঘ বলেরই, পরের লাইনটা কী বলুন তো, তোমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে দিন বড় বিশ্রী। এরকম একবারে বলতেই পারে যে কুমোর পাড়ার গরুর গাড়ি, এটা এই কবিতাটা আপনি একটু বলে শোনান, তোমাকে তখন বলতে হবে। যে সহজ পাঠটা তোমাকে মোটামুটি রেডি রাখতে হবে। আর সহজ পাঠের যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দুটোই অবশ্যই। কবিতা যেগুলো রয়েছে সেই কবিতাগুলোর কবির নামগুলো, সবার আমি ছাত্র, কবিতার কবির নাম কি, গল্প বুড়ো কবির নাম কি, এরকম ডাইরেক্ট প্রত্যেকটা ক্লাস ওয়াইজ তোমাকে সবকটা কবিতা এবং গল্প ভালো করে অ্যাটলিস্ট তুমি একটা কাজ করতে পারো যে খাতাতে একটা লিস্ট করে নিলে যে প্রথম শ্রেণী এই কবিতা কবির নাম, দ্বিতীয় শ্রেণী এই কবিতা কবির নাম, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী, এইভাবে তুমি রেডি করতে পারো। এরপর আছে আমি পরিবেশ। পরিবেশের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টার্ম, দেখো পরিবেশ যে বইগুলো এখন সিলেবাসে রয়েছে সেগুলোর মধ্যে প্রত্যেকটা তো বিরাট কিছু ব্যাপার নয়, তুমি একবার পড়ে নিলে গোটা বইটা এবং সেখান থেকে যে যে টার্মগুলো প্রশ্নগুলো তোমার অজানা মনে হচ্ছে সেগুলো তুমি খাতায় নোট করে নিতে পারো এবং সেগুলো থেকেই তোমাকে ডাইরেক্ট প্রশ্ন ধরবে। একদম বলে দিল ক্যাশ মিলন কী, কোনো স্টুডেন্টকে বলতে ক্যাশ মিলন মানে বিরাট একটা শক্ত ব্যাপার, কিন্তু যারা 1 থেকে 5 বই পড়েছে তাদের ক্ষেত্রে এটা কোনো অসুবিধাই হবে না। তাই এই ধরনের যে টার্মগুলো, ঠিক আছে, অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে 4 বইতে, সেগুলো তোমাকে পড়তে হবে, সেখান থেকে প্রশ্ন ধরতে পারে। পরিবেশ দূষণ সম্পর্কে প্রশ্ন ধরতে পারে, জলবায়ু সম্পর্কে প্রশ্ন ধরতে পারে, ইতিহাসের বেসিসে তোমার সেই আদিম যুগে আগুনের ব্যবহার, মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তোমাকে ধরতেই পারে। সামাজিক যে সমস্ত প্রশ্নগুলো আছে, আত্মীয়, পরিবার, এই সমস্ত জায়গাগুলো থেকেও তোমাকে প্রশ্ন ধরতে পারে। এরপর আসি অঙ্ক আর ইংরেজি। অঙ্ক আর ইংরেজির ক্ষেত্রে তোমাকে দুভাগে ধরতে পারে, একটা হচ্ছে ডেমোর আকারে এবং একটা ডাইরেক্ট তোমাকে প্রশ্নই ধরতে পারে। ইংরেজিতে তোমাকে যে কোনো একটা ট্রান্সলেট করতে বলে, দিতেই বলতে পারে, প্লাস কাল ফুটবল খেলছিল, এটা ইংরেজিতে ট্রান্সলেট করুন, এরকম ধরনের যে কোনো একটা ট্রান্সলেট দিয়ে দিল। এগুলো গেল 1 থেকে 5 বই। 3 নম্বর টপিক হয়ে গেল 1 থেকে 5 বই। 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী মানে পাঠ্যক্রমের সাথে আরও যে কার্যাবলীগুলো করা হয়, খেলাধুলা, নাচ গান, অনুষ্ঠান, আবৃত্তি, বক্তৃতা, এই ধরনের আরও ছাত্রছাত্রীদের বিনোদনমূলক যে সমস্ত কর্মগুলো করা হয়, শুধু বিনোদন নয়, সেগুলো মানসিক দক্ষতাকেও আরও উন্নত করে। এই ধরনের জিনিসগুলোকে সহপাঠক্রমিক যে কার্যাবলী বলা হয়, সেগুলোকে তোমাকে ডাইরেক্ট করে দেখাতে পারে, এটা ডেমোর মধ্যেও অন্তর্ভুক্ত করতে পারে। যে কোনো তুমি বলতে পারে যে ক্লাস 3 ছাত্রছাত্রীদের তুমি খেলা শেখাবে, তোমার জানা যে কোনো একটা খেলা তুমি তার পদ্ধতি এবং কীভাবে তুমি খেলাটা শেখাবে সেটা সম্পর্কে তুমি জানাও বা বলো, ঠিক আছে। বা স্কুলে তুমি কী কী সহপাঠক্রমিক কার্যাবলী করতে চাইবে, তুমি যখন শিক্ষক হয়ে যাবে তুমি তো শুধু পড়াশোনাই করাবে না, ছেলেরা তো শুধু পড়াশোনাই করবে না, তার সাথে সাথে তুমি কী কী সহপাঠক্রমিক কার্যাবলী আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলো সম্পর্কে তোমার কী বক্তব্য তুমি সেগুলো বলো। এগুলো সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে যে সহপাঠক্রমিক কার্যাবলী কী এবং কীভাবে সহপাঠক্রমিক কার্যাবলীকে স্কুলেতে উপস্থাপন করা যায় ছাত্রছাত্রীদের কাছে। এটা 4 নম্বর হলো। 5 নম্বর যেটা হচ্ছে স্কুল সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান। এর মধ্যেতেই আসতে পারে যে স্কুল রিলেটেড যে জিনিসগুলো, একদম মিড ডে মিল থেকে শুরু করে শিশু সংসদ, প্রত্যেকটা স্কুলেই একটা করে শিশু সংসদ থাকে যেখানে একজন প্রধানমন্ত্রী থাকেন এবং তার আন্ডারে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এর পরিবেশ মন্ত্রী, এরকম আরও মন্ত্রী থাকেন। তাদের সম্পর্কে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে। মিড ডে মিল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে মিড ডে মিল যেখানে হবে সেই জায়গার পরিবেশটা কেমন রাখা উচিত, বা মিড ডে মিলে ছাত্রছাত্রীদের কেমন খাবার দাবার দেওয়া উচিত বলে তোমার মনে হয়। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার উচিত বলে মনে হয় যে প্রশ্ন করেছে মানে তুমি তোমার উচিত বললে হবে না, যেটা সরকার নির্ধারিত লিস্ট আছে
যে বার ওয়াইজ সেটা তোমাকে বলতে হবে। তাহলে সেটা জানতে হবে যে সোমবারে কী কী মেনু, মঙ্গলবারের কী কী মেনু আমাদের পর্ষদ থেকে বা সরকার থেকে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে, এবার তুমি বারগুলো অন্য কিছু করতে পারো, মোটামুটি একটা তোমাকে ধারণা দিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি বলো যে প্রতিদিন মাছ মাংস খাওয়াবো স্যার, তাই করলে তো হবে না। যে গ্রান্টেডটা আছে টাকাটা, অ্যামাউন্টটা, তার মধ্যেই তোমাকে খাওয়াতে হবে। ঠিক আছে, আর এ সম্পর্কিত বিভিন্ন সমস্যাও তোমাকে বলতে পারে যে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন। হয়তো বলতেই পারে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের টিচারদের মধ্যে সমস্যা হয়ে গেল, তাহলে তুমি সেটা সেই মুহূর্তে তুমি কীভাবে সমাধান করবে? গার্জেনদেরকে ডাকবে, না এসআই স্যার বা ম্যাম যিনি আছেন তাকে ডাকবেন, না আরও কীভাবে তুমি এটা হ্যান্ডেল করতে পারো? বা বলতেই পারে যে একটা ছেলেকে মেরেছে, তার হয়তো মাথা ফেটে গেছে, তার গার্জিয়ান স্কুলে চলে এসছেন এবং তারা বিভিন্ন ধরনের ঝামেলা করছেন, এই পরিস্থিতিটাকে কীভাবে সামলাবেন? একদম শিশু শ্রেণীর বাচ্চা, সে স্কুলে থাকতেই চাইছে না, অনবরত কান্না করে যাচ্ছে, তো তাকে তুমি কীভাবে হ্যান্ডেল করবে? এই ধরনের প্রশ্ন, স্কুল সম্পর্কিত প্রশ্ন, একদম এগুলো বাস্তব জায়গা থেকে তুলে ধরছে। এই ধরনের বিষয়গুলো তোমরা বিভিন্ন স্কুলে যে সমস্ত স্যাররা পড়াতে যাচ্ছেন তাদের সম্পর্কে তাদের সাথে তোমরা আলোচনা করে নিতে পারো যে কী কী সমস্যার সম্মুখীন আপনারা হন, তাহলে সেরকম কিছু তাদের কাছে উপদেশ তুমি পেতে পারো। এছাড়াও তুমি আরও যে ডিএডে যে সাবজেক্টগুলো পড়ে এসছো, সাইকোলজি বা কন্টেম্পোরারি এডুকেশন যেগুলো, সেখানে মিড ডে মিলের সাথে আরটিই, আরটিআই, এই ধরনের কথাগুলো, বা বিভিন্ন মনীষীদের যে সমস্ত বা দার্শনিকদের যে সমস্ত চিন্তা, একদম রুশো থেকে শুরু করে সবার, রবীন্দ্রনাথ, সবাইকে তোমাকে সেগুলো হালকা টাচ দিয়ে রাখতে হবে। তুমি যেগুলো ডিএডের বইগুলো তোমাকে একবার তোমাকে নজরে রাখতে হবে। আর খুব রিসেন্ট তোমরা তো টেটের সাথেই যুক্ত আছো, টেটের যে সাইকোলজির বই বা অন্যান্য যে বইগুলো, সেগুলোও তোমাকে একটু অবশ্যই পড়ে রাখতে হবে। যে টেট হয়ে গেছে, পরীক্ষা দিয়ে দিয়েছি মানে আর ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন আসবে না, এরকম ভাবার কোনো দরকার নেই। তাহলে এটা হলো 5 নম্বর। প্রথম বলেছিলাম আমি নিজের সম্পর্কে প্রথমেই গিয়ে তোমার সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য জিজ্ঞাসা করবেন ওনারা, তোমার নাম কী, কোথা থেকে আসছো, কী না, তোমার জেলা সম্পর্কে বলো, এই ধরনের, বা সেলফ ইন্ট্রোডাকশন দাও, এই ধরনের প্রশ্ন। দ্বিতীয়ত সেটা হচ্ছে নিজের সাবজেক্ট, ডাইরেক্ট তোমার সাবজেক্ট থেকে 2-1 প্রশ্ন ধরতেই পারেন। 3 নম্বর যেটা তোমার যে কাজের জায়গা, 1 থেকে 5 পর্যন্ত তোমার যে পড়ানো, সেই জায়গা থেকে তোমাকে প্রশ্ন ধরবেন 3 নম্বর। 4 নম্বর হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠক্রমিক কার্যাবলী, যে স্কুলে গিয়ে পড়াশুনো ছাড়াও তুমি আর কী করতে পারবে বা করবে বা করতে চাও, সেটা 4 নম্বর। 5 নম্বর যেটা হচ্ছে স্কুল সম্পর্কিত আরও কিছু সমস্যা এবং তার সমাধান। বলতেই পারে যে স্কুলে কী ধরনের খাতা মেনটেন করা হয়, মিড ডে মিলের কী ধরনের খাতা আছে, একদম ডাইরেক্ট ফিল্ড থেকে প্রশ্ন ধরবে। ভালো হয় যদি তোমার কোনো শিক্ষক বা শিক্ষিকা থাকেন চেনা পরিচয়, তাদের কাছ থেকে তুমি এইসব স্কুল সম্পর্কিত যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো তোমরা জেনে নিতে পারো। আর যদি কারো কিছু এ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারো। আমি নিজেও একজন স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। এরপর আসি ডেমো, 6 নম্বর। আমি 6টা টপিক বলেছিলাম, তাহলে 5 নম্বর হয়ে গেল। এরপর হলো ডেমো। এই ডেমোটা বেশিরভাগ ক্ষেত্রে ইংরাজি আর অঙ্ক বেসিসে হতে পারে, বেশিরভাগটা, ঠিক আছে। বা কোনো কিছু তোমাকে ছবিও আঁকতে দিতে পারে, যে তুমি শিশুদের মনোরঞ্জন করতে চাও, শিশুরা খুব চিৎকার চেঁচামেচি করছে ক্লাসে, সেই সময় তুমি ছবি এঁকে তাদের মনোরঞ্জন করতে চাও বা তাদের মনোযোগ আকর্ষণ করতে চাও, তাহলে তুমি কী ধরনের ছবি আঁকবে যাতে সেগুলো তাদেরকে অ্যাট্রাকটিভ হয়। তাহলে একদম যেগুলো ডিএডের বইয়েতে বা 1 আর 2 এর বইয়েতেও আছে, 1, 2, 3, 4 এই সমস্ত নাম্বার দিয়ে যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে যেতে পারো জাস্ট ইন্টারভিউর জন্যে, বা তোমরা আগেও হয়তো এগুলো করেছো, ডিএড করতে গিয়ে অবশ্যই করেছো তোমরা, সেগুলোকে তোমরা বলতে পারো। আর ম্যাথ আর ইংলিশ, এই দুটো থেকে ডেমোটা আসার চান্স খুবই বেশি বলে আমার মনে হয়। ইংলিশের ডাইরেক্ট সেন্টেন্স স্ট্রাকচার বলে দেবে, সেন্টেন্সের একটা সেন্টেন্স, তোমার নিজের মতো একটা সেন্টেন্স বলো, ইংলিশে একটা সেন্টেন্স বলো, এবার সেই সেন্টেন্সটাকে নিয়ে ওনারা কাটাছেড়া করলেন যে কেন এটা হয়েছে, কেন এইটাকে কী বলে, সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ চলে আসবেন, ঠিক আছে। আর তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যেগুলো সিম্পল, যেগুলো সেগুলো, স্পেলিং অবশ্যই। আর এখানে আরেকটা জিনিস ঢুকে যাবে যেটা 3 বইতে বা 4 বইতে আছে, সেটা হচ্ছে অ্যানালজি পার্টটা। অ্যানালজি মানে টোটাল অ্যানালজি নয়, বিভিন্ন অ্যানিমেলের নাম, তাদের সাউন্ড, তাদের বেবি, ঠিক আছে, তাদের মেল ফিমেল, এই টপিক কটা কিন্তু ভালো করে পড়বে, ডাইরেক্ট এখান থেকে চলে আসবে। যেহেতু এগুলো ক্লাস 4-5 এর বইতে, 3-4 এর বইতে আছে, তাই
এগুলো তোমাকে কিন্তু নেগলেক্ট করলে হবে না, এগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। এছাড়া ইংলিশের যে কোনো একটা পোয়েম তোমাকে বলতে পারে, যে শিশুদের কাছে আকর্ষণীয় একটা পোয়েম তুমি বলো, ঠিক আছে? তোমার বড় কোনো পোয়েম মুখস্থ নেই বা জানা নেই, তুমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলে দিতে পারো, সেটাকে একটু সুর করে একটু অ্যাট্রাকটিভ করে, যাতে ছেলেরা সেখানে অ্যাট্রাকটিভ হয়। তোমাকে ইন্টারভিউয়ার যিনি আছেন তিনি দেখবেন যে কীভাবে তুমি ছাত্রদের কাছে আকর্ষণীয় হতে পারবে, কতটা আকর্ষণীয় হতে পারছো তুমি, সেটাই। আর অঙ্কের ক্ষেত্রে যেগুলো, সেগুলো একদম সিম্পল। যোগের ধারণা কীভাবে দেবেন, বিয়োগের ধারণা কীভাবে দেবেন, গুণ ভাগ এসবের ধারণা কীভাবে দেবেন, শূন্যের ধারণা কীভাবে দেবেন, ঠিক আছে? সব একদম বেসিক জিনিসগুলো। আর বেসিক জ্যামিতিও কিন্তু তোমাকে বলতেই পারে। ঘরের মধ্যে মানে ক্লাসরুমের মধ্যে তুমি কীভাবে জ্যামিতির ধারণা দেবে, বেসিক ধারণা, তুমি তখন ঘরের কোণগুলোকে, তোমার কোণ বা যে সাইডগুলো সেগুলো তুমি সরলরেখা, এইভাবে বেঞ্চ, চেয়ার, টেবিল এগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের তুমি উদাহরণ দিতে পারো। এছাড়া দশমিকের ধারণা, ভগ্নাংশের ধারণা, এই ধরনের জিনিসগুলো একদম সিম্পল যেগুলো, সেগুলো তোমাকে করে যেতে হবে। এই মোট 6টা টপিক বললাম, এই 6টা টপিকের ভেতরেই কিন্তু পুরো ইন্টারভিউটা কভার হয়ে যাবে, তাই একটা টপিকও মিস করা যাবে না। আর তোমাদের শূন্যপদ অনেকই কম, 13,421 মতো। অনেকেই খুব টেনশন করছো, ভাবছো পাবো কি পাবো না। টেনশন করার কোনো দরকার নেই, তোমার 13,421টা শূন্যপদ লাগবে না। হ্যাঁ, অবশ্যই সেটা কম, আমি সেটা একবারও বলছি না যে যথেষ্ট আছে, অবশ্যই কম, কিন্তু তোমার কটা শূন্যপদ লাগবে? একটা। তাহলে তোমাকে ওই একটা শূন্যপদের জন্য লড়তে হবে। আরও অন্যান্য যেভাবে তোমরা চাইছো যে সরকার যাতে আরও শূন্যপদ বাড়ার, সেই চেষ্টা তোমরা চালিয়ে যাও, কিন্তু তোমার মাথায় রাখতে হবে আমার দরকার একটা শূন্যপদ, সেই একটা শূন্যপদের জন্য আমাকে জীবন দিয়ে দিতে হবে। তার কারণ এইটাই একটা সুযোগ, বিরাট সুযোগ। এই সুযোগ চলে গেলে আবার কবে সুযোগ আসবে তার নয় ঠিক। টেট পাস করেছো, ইন্টারভিউ দেবে, একদম ফুললি প্রিপারেশন হয়ে যেতে হবে। আর ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে তোমাকে ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। ওই 6টা পয়েন্টের পরে আরেকটা পয়েন্ট, যেটা পড়াশোনা নয় কিন্তু ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। কেমন? তোমার যে বন্ধু আছে, তুমি তাকে ইন্টারভিউ নাও, এই যে 6টা টপিক বললাম, এই 6টা টপিকের উপর বেস করেই তুমি নাও, এবং তাকে বলো সে যাতে তোমার কাছে তোমার ইন্টারভিউ নেয়। যত বেশি ইন্টারভিউ দেবে, বোর্ড করে নিতে পারো 3-4 জন বন্ধু মিলে, হয়তো 3-4 জন বন্ধু আছে তোমরা, 3 জন বন্ধু তোমরা ইন্টারভিউয়ার, একজন ইন্টারভিউ দিতে ঢুকছে, একদম প্র্যাকটিক্যাল করে দেখে নেবে। এবং এটা যত বেশি করবে তত বেশি তোমাদের ভয়টা কেটে যাবে। এই ইন্টারভিউ প্র্যাকটিক্যাল যত দেবে তত ভয়টা কেটে যাবে। তার কারণ ওই ইন্টারভিউর বোর্ডে গিয়ে, ইন্টারভিউ রুমে গিয়ে যদি তোমার মধ্যে নার্ভাসনেস আসে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো, নিজেদের মতো করে প্র্যাকটিস করো। আর ইন্টারভিউ সম্পর্কিত কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা যদি থাকে, তোমরা নির্দ্বিধায় আমাকে SMS করতে পারো, আমি তোমাদেরকে যতটা পারবো সাহায্য করব। সবার জন্য বেস্ট অফ লাক। আজ তাহলে এই পর্যন্তই থাক, যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জানিও। ধন্যবাদ।